আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভারতের স্বাধীনতার সুরক্ষায় সতর্ক প্রহরা ও সুনির্দিষ্ট দায়িত্ব পালন আমাদের প্রত্যেকের কর্তব্য। সার্বভৌম গণতান্ত্রিক ভারতের বুনিয়াদকে শক্তিশালী করার কাজে আমাদের অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ 8ই অগস্ট সকালে জীবন অবসান ঘটে তাঁর। বয়স হচ্ছিল 80 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ জীবনে ক্রমশ সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলেন, ছিলেন অন্তরালে। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, তার সন্তানকে, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। 1944 সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র বুদ্ধদেব। 1961 সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগে। কলেজে পড়ার সময়ই বাম ছাত্র রাজনীতিতে যোগদান। এরপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে, বিশেষ করে সিপিআইএমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সময় সমুচ্চারিত হতো দলের 3 তরুণ তুর্কির নাম: বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু এবং অনিল বিশ্বাস। ছাত্র যুব আন্দোলনের বিভিন্ন সংগ্রামে তিনি অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন এবং ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেছিলেন তিনি। তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তাঁর স্মৃতিচারণায় জানালেন, তার মন্ত্রিসভায় যোগদান করার আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গেছে। যখন পুনর্নির্মাণ করা হলো যুব সংগঠনকে, তখন তার প্রথম সাধারণ সম্পাদক 68 সালে যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হওয়ার পর জেলায় জেলায় ছুটে বেরিয়েছে যুবদের সংগঠিত করার কাজে। বক্তা হিসাবে সুবক্তা ছিল, এবং পরবর্তী সময়ে যখন 77-এ মন্ত্রিসভা গড়ে ওঠে, বুদ্ধদেব সে নিজে কাশীপুর থেকে জিতে সদস্য হয়েছিল। রাজ্যের উন্নয়নের জন্য নানান ধরনের কর্মসূচিতে যুক্ত ছিল এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসাধ্য কিভাবে করা যায় তার জন্য চিন্তা ভাবনা করত। সবথেকে বড় কথা, সে যাই করুক না কেন, সে কিন্তু রাজনীতি নিজের আড়ম্বরপূর্ণ জীবনযাপন করার জন্য করত না। তাই তার চলে যাওয়া আমাদের সবার পক্ষেই ক্ষতি হলো। আমরা তাকে সেলাম জানাই। বুদ্ধদেব 1968 সালে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন। 1971 সালে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে নির্বাচিত হন এবং 1982 সালে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন। বুদ্ধদেব 1985 সালে
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং 2000 সালে পলিট ব্যুরোতে নির্বাচিত হন। তার দলের অনুজ রাজনীতিকরা কোন দৃষ্টিতে দেখতেন বুদ্ধদেবকে জানাচ্ছেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণের খবর যখন সকালে ডাকতে ডাকতে পেলাম, আমার সাথে ছুটে গেলাম তার বাড়িতে। 17 সাল থেকে তিনি ভুগছিলেন, কোথাও বেশি ছিলেন, এটুকু ভরসা ছিল। আমরা আমাদের প্রজন্ম ছাত্র অবস্থা থেকে তাকে যুব আন্দোলনের নেতা হিসেবে একজন পরিশীলিত, নিষ্কলঙ্ক, নীতি নৈতিকতার প্রশ্নে উন্নত মানের সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে দেখেছি। তার রুচি, তার পরিমার্জিত স্বভাব, ভাষা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে, যে অজান্তেই অনেকটা হয়তো তাকে অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথম বামফ্রন্ট সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হিসেবে শুধু তথ্যের আদান প্রদান নয়, শুধু সরকারি কর্মকাণ্ডের প্রচার নয়, উন্নত মানের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার তিনি প্রয়াস নিয়েছিলেন। দেখিয়েছিলেন স্পষ্টভাবে কিভাবে সরকার প্রয়াস নিলে একটা বই মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, চলচ্চিত্র উৎসবকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র কেন্দ্র হিসেবে কলকাতাকে গড়ে তোলা যায়, নতুন ধরনের চলচ্চিত্র প্রযোজনা করানো যায়। তিনি নিজে সংস্কৃতি চর্চা করতেন, আবৃত্তি করতেন। রবীন্দ্রনাথের কবিতা প্রায় সবই তার মুখস্থ ছিল, গান। কখনো কিন্তু তিনি সেটা প্রকাশ করতেন না। তার নীতিনিষ্ঠতা সঙ্গে সঙ্গে তার নিজস্ব যে বিশ্বাস সমাজ বিপ্লবে, সমাজতন্ত্রের চেতনায়, সেটা অক্ষুণ্ণ রেখে তিনি কিন্তু আমাদের সবাইকে প্রশ্ন করতে শিখিয়েছেন, প্রশ্নের সম্মুখীন হতে শিখিয়েছেন, প্রশ্নের উত্তর খোঁজার জন্য সবসময় প্রয়াসরত থাকতে বলেছেন। তিনি এ রাজ্যকে ভালোবাসতেন, এ রাজ্যের মানুষকে ভালোবাসতেন। সবচেয়ে বেশি নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। আধুনিক শিক্ষা, পেশা শিক্ষা, বৃত্তি শিক্ষার প্রসার, আধুনিক শিল্প কলকারখানার উপযুক্তভাবে যাতে আমাদের ছেলেমেয়েরা দক্ষতা পায় এবং এ রাজ্যে কাজ করতে পারে, তাদের মেধাকে ব্যবহার করে রাজ্যকে যাতে আবার নতুন করে গড়ে তোলা যায়, তার প্রয়াস তিনি নিয়েছিলেন। আমার মনে হয় তার প্রতি শ্রদ্ধা জানাতে হলে আমাদের যে সাংস্কৃতিক বোধ, আমাদের যে সাহিত্য চর্চা, আমাদের যে শিক্ষা, আমাদের যে মুক্ত বুদ্ধির চর্চা, এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। বুদ্ধদেবের পরিষদীয় রাজনীতিতে প্রবেশ 1977 সালে। কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে যোগ দিয়েছিলেন জ্যোতি বসু মন্ত্রিসভায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। 1987 সালের বিধানসভা নির্বাচন থেকে টানা 5 বার যাদবপুর কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন। 1999 সালে জ্যোতি বসু মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছিল তাঁর হাতে। 2000 সালের নভেম্বর মাসে অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যোতি বসু। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের শরিক দলগুলির অন্যতম ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানালেন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে আজকের সময় সততা, নিষ্ঠা এবং রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য দেখিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা কমছে তখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে একজন আইকন। বামপন্থী রাজনীতিতে ত্যাগের মধ্য দিয়ে জীবনটা তিনি উৎসর্গ করেছেন। দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন এগুলো উপেক্ষা করেই তিনি রাজনীতির সঙ্গে মৃত্যুর আগের দিন পর্যন্ত যুক্ত ছিল। তার প্রতি আমাদের শ্রদ্ধা, সংগ্রামী অভিনন্দন রয়েছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হওয়ার কথা নয় বয়সের কারণে, কিন্তু যখন পুজোর ব্যবসায় বৃহৎ পুঁজির প্রশ্নটা এলো, তখন যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের সমাধানের ক্ষেত্রে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে ডেকে নিয়ে অনেকবার আলোচনা করে সেই সমস্যার সমাধান করেছে। সেই সময় আমি তাকে কাছ থেকে দেখেছি এবং সেই সময় আমাকে বলেছিলেন যে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই কর্পোরেট পুঁজির ব্যবস্থার মধ্যে আমরা আলাদা কিছু করতে পারি না।
আমাদের মতবাদগত দিক থেকে আমরা অনেক কিছু চাইলেও আমরা করতে পারছি না, এটা আমরা অসহায় ভাবেই প্রকাশ করছি। যন্ত্রণাটা বামপন্থীদের খুবই বেশি। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন আমি শুনেছি সেই সময় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বামপন্থী যুব আন্দোলন। সবচেয়ে বড় কথা, সাংস্কৃতিক মনস্ক মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সকলের কাছে সম্মানের এবং সকলের কাছে গ্রহণযোগ্য। তিনি বারে বারেই একথা বলতেন যে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলার মৌলিক চিন্তার যে ভাবনার যে দিকগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য কেবলমাত্র বাম রাজনীতিতে নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি আদর্শ চরিত্র হিসেবে আমাদের হৃদয়ে থাকবে। রাজনৈতিক মতবাদে বিপরীত মেরুতে অবস্থান করলেও রাজনীতিবিদ ও মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের অননুকরণীয় ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণে অসংখ্য মানুষের সঙ্গে আমিও শোকাহত। রাজনৈতিক বিরোধিতা ছিল, সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে রাজনীতি করেও একথা কেউ অস্বীকার করতে পারবেন না যে বুদ্ধদেব ভট্টাচার্যের অনাড়ম্বর জীবনযাপন, তার রাজনৈতিক স্বচ্ছতা, সততা এবং সর্বোপরি দলের কঠিন সীমার মধ্যে থেকেও তিনি এক অসীমের কল্পনা করেছিলেন। তার সময় পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। কিছু মানুষের অদূরদর্শিতা এবং হঠকারী আন্দোলনের কারণে সেই শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছে। ভুল বার্তা চলে গিয়েছে দেশ এবং দেশের বাইরে। তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি, তার আত্মার সদ্গতি কামনা করছি। তবে নিঃসন্দেহে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনযাপন, তার সাংস্কৃতিক জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক, তার কবিতা প্রেম, তার সাহিত্য আজকের প্রজন্মের রাজনীতি কর্মীদের কাছে একটা অননুকরণীয় নজির হয়ে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে এবং প্রগতিশীল সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সাহিত্য ছিল তাঁর নেশা। এ প্রসঙ্গে বললেন নন্দন পত্রিকার সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী। অনেকেই জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্য প্রেমিক ছিলেন, দেশ বিদেশের সাহিত্য পড়তেন, নিজে সাহিত্যের ছাত্র ছিলেন, লেখালেখিও করেছেন অনেক। আমরা যারা পার্টির সাহিত্য পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত আছি বা প্রকাশনার সঙ্গে যুক্ত আছি, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের পরামর্শ সবসময়ই ছিল এবং আমাদের যখন কোনো পত্রিকা প্রকাশিত হতো তার দু একদিনের মধ্যেই তিনি কোনো লেখা সম্পর্কে তার মন্তব্য করতেন। কোনোটি হয়তো নতুন লেখক, আগে কখনো পড়েননি, দেখে বলতেন এই লেখক নতুন। আমরা হয়তো বললাম হ্যাঁ, তোমাদের কাছে ওর নম্বর আছে? হ্যাঁ, ফোন নম্বরটা ধরো তো তাকে। একদম আনকরা নতুন লেখককে ফোন করে তিনি বললেন আপনার লেখাটি বড় সুন্দর হয়েছে। আবার উল্টোটাও ছিল যে কোনো লেখা ঠিক না হলে ডেকে বলতেন যে তোমরা কি ভালো করে দেখে দাও না, এই সমস্ত ভুল তথ্য চলে যাচ্ছে কি করে। এবং এটা বুঝতে হবে যে যারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের দৈনন্দিন রাজনীতির উত্তাপ আঁচ তাদের গায়ে এসে পড়ে এবং স্বাভাবিকভাবেই তারা সবসময় ঘটনার পিছনে দৌড়ন এবং তাদের একটা বড় অংশের পক্ষেই বিশেষত গল্প, কবিতা পড়া, উপন্যাস পড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। সময় পাওয়া যায় না, মানসিকতাটাই নষ্ট হয়ে যায়। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এক্ষেত্রে আশ্চর্য রকম ব্যতিক্রম এবং তিনি যখন খুবই অসুস্থ হয়ে পড়েন সেই সময়ের মধ্যেও তিনি অনেক শারীরিক প্রতিবন্ধকতাকে অস্বীকার করে তিনি দুখানা বই লিখেছেন। একটা হচ্ছে নাৎসি জার্মানির জন্ম মৃত্যু, আরেকটা হচ্ছে স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। এই দুটি বই প্রকাশিত হয়েছে। আমরা যারা এর প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলাম তারা দেখেছি যে কিরকম শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বই লেখার কাজ করেছেন। এইটা একটা বড় ক্ষতি এবং আসলে সাহিত্য তো মানুষকে পরিশীলিত করে, মানুষের সূক্ষ্ম বোধকে আরো সূক্ষ্ম করে তোলে, সংবেদনশীল করে তোলে। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সংবেদনশীল মানুষ ছিলেন। আমার তার একটা অন্যতম কারণ মনে হয় যে তার এই সাহিত্য পড়া, সাহিত্য চর্চা করা। অবাধ বিচরণ ছিল নাটক ও চলচ্চিত্র চর্চাতেও। বুদ্ধদেব ভট্টাচার্যের নাটকের প্রতি ভালোবাসা প্রসঙ্গে আমাদের জানালেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। বুদ্ধদেব বাবুর সঙ্গে আমাদের অনেকেরই
সম্পর্কটা নিকট ছিল, বন্ধুত্বের ছিল, অনেক ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি কথা বলা যেত। নানান বিষয়ে মতামত আমরাও ওর কাছে রাখতে পারতাম। দেখেছি কাছ থেকে সংস্কৃতির ব্যাপারে তার বিশেষ উৎসাহ এবং নতুন অনেক কিছু করার তার পরিকল্পনা ছিল এবং কিছু কিছু সেসব পরিকল্পনা রূপায়িত করেছেন তিনি। মিনার্ভা ফ্যাক্টরি তৈরি করেছেন ওরই উৎসাহে, আরো অনেক এরকম কাজ করেছেন। ব্যতিক্রমী মানুষ আমার মনে হয়েছে এবং তিনি যেটা মনে করতেন তার জীবনযাত্রা থেকে তার মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু তিনি অনেক আদর্শ জায়গায় ছিলেন বলবো। খুবই খারাপ লাগছে বলতে, তিনি আমার কাছে সবসময় শ্রদ্ধার সঙ্গে থাকেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক নিবিড় যোগাযোগের স্মৃতিচারণ করলেন আর এক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। পশ্চিমবঙ্গের অন্যতম সংবেদনশীল মানুষ, রাজনৈতিক নেতা হিসেবে আমি যতটা না দেখি, তার থেকে একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। আমার ব্যক্তিগত জীবনে ওনার অবদান অনেকখানি। ট্যাংরা হাউজিং স্টেটে আমরা কয়েকটা ব্লক এদিক ওদিক থাকতাম। আমার বাবা মা বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ডে থাকার জন্য ওনার বাড়িতে থাকতে বাধ্য হতাম। আমার খেলাধুলো, আমার সংস্কৃতিবোধ ইত্যাদি তৈরিতে ওনার একটা বড় ভূমিকা আছে। আমার মা চলে গেছেন, তারপরে ওনার চলে যাওয়াটা আমার জীবনের অনেকটা বড় ক্ষতি। আমার অসুস্থতার সময় উনি একদম ব্যক্তিগত স্তরে আমাকে সাহায্য করেছিলেন। আমাকে স্কুল থেকে নিয়ে এসে, তখন গণশক্তিতে দুজন মাত্র রিপোর্টার ছিলেন, আর ওরা বসন্ত কেবিনের ওপরে যে ডিওয়াইএফআই এসএফআই এর দপ্তর ছিল, আমাকে সেখানে রাখা হতো, নয়তো ওই গণশক্তির ওই ছোট্ট অফিসটা তখন মসজিদের ভেতরে, সেখানে রাখা হতো। ফলত বাড়ি ফেরা মানে স্বাভাবিক সময় একসঙ্গে ফেরা হতো, কারণ আমার মা বাবা থাকতেন ব্রিকলেনে গণনাট্য দপ্তরে, আর উনি থাকতেন বসন্ত কেবিনের ওপরে। ওখান থেকে একসঙ্গে তিনজনে বাড়ি ফিরতেন আমাকে নিয়ে। তাঁর চলচ্চিত্র প্রেম নিয়ে বললেন বিশিষ্ট অধ্যাপক, লেখক ও চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য এবং চলচ্চিত্র সম্বন্ধে বলতে গেলে আমার প্রথমেই মনে হয়, এটা ব্যক্তিগত মনে হওয়া, যে উনি শিল্পের কাছে যত সমর্পিত প্রাণ, ততটা হয়তো রাজনীতিবিদ ছিলেন না। এটা শুরু হয়েছিল অনেক আগে থেকে। যেমন উনি খুব গর্ব করে বলতেন যে কোমল গান্ধার ফ্লপ করেছিল, কিন্তু পূরবীতে মাত্র 5 দিন চলেছিল প্রায় ফাঁকা হলে, আর 5 দিনই কিন্তু আমি কলেজ থেকে সেখানে গিয়ে দেখতাম। বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য যে সময় ব্যয় করেছেন, সেটা কোনো মন্ত্রী করেন না। উনি প্রায় প্রতিটি ছবি দেখতেন। একটা মিররের মতন ছবি তারকাস্কির, সেই ছবিটা দিয়ে যে চলচ্চিত্র উৎসব আরম্ভ হতে পারে, এত ডিগনিফাইড, এত সম্ভ্রমী, এটা ভাবা যায় না। বুদ্ধদেব ভট্টাচার্য শকুরবের ছবিটা বুদ্ধিজীবীদেরও এমনকি আপত্তি ছিল, তা সত্ত্বেও শিল্পের স্বাধীনতার সপক্ষে ওর এত বেশি সমর্থন ছিল যে উনি সেই ছবিটা চালিয়ে রাখেন। উনি যেভাবে বিদেশি অতিথিদের ডাকতেন, মিগুয়েল লিতিনের সঙ্গে ওর যে সখ্য, যা দেখেছি নন্দন চত্বরে। মিগুয়েল লিতিন তো ওনাকে বলতেন যে আপনি একটা ছবি করুন, এতবার ডেকেছেন। আমি যখন রূপকলা কেন্দ্রের অধিকর্তা ছিলাম, উনি সেই আমাকে এনেছিলেন। আমি বলেছিলাম যে সরকারি অফিসার হিসেবে আমি ব্যর্থ হব, তো উনি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে কাজ করবে, সরকারি অফিসারদের সঙ্গে তোমার কাজ করতে হবে না। সেখানে আমি 3 বছর থাকার সময় দেখেছি যে মেক্সিকো বা চিলি থেকে পরিচালকরা যে রূপকলা কেন্দ্রে ওয়ার্কশপ পরিচালনা করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সহায়তা ছিল। যখনই যা বলেছি, আসলে উনি চলচ্চিত্রকে তীব্রভাবে ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে লাভেনচুরার মতন ছবি পরপর 2বার দেখেছিলেন একদিন, প্রায় 4.5 ঘন্টা ব্যয় করে। এবং যেভাবে উনি ছবি দেখতেন 3 তলায়, এটা দেখলে মনে হতো ওর মধ্যে একজন সুপ্ত চলচ্চিত্রকার এবং লেখক লুকিয়ে আছে। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখাকে যখন অবক্ষয়ী ছবি বলা হয়, তখন কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্যের ছদ্মনামে নন্দনে একটি চিঠি লেখেন। অনেকেই জানেন না, রূপায়ণ ভট্টাচার্য। এই গল্পটা একেবারেই নতুন। উনি বলেন যে ঋত্বিক ঘটক প্রকৃত জীবন প্রেমী।
এখন এরকম অজস্র গল্প বলা যায় ওর চলচ্চিত্র প্রীতি নিয়ে। উনি আসলে চলচ্চিত্রের খুব সিরিয়াস পাঠক ছিলেন, এমনকি চিত্রনাট্য পড়তেন গোদারের বা অন্যদের। আজকে আমি মনে করি যে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সঙ্গে সঙ্গে নানা দিক দিয়ে নানা অনেকে ক্ষতির কথা বলবেন বা অন্য কিছু বলবেন, কিন্তু এটা ঠিক যে চলচ্চিত্রের একেবারে মর্মভেদ করতে পারেন এমন মানুষ আজকে চলে গেলেন। এই যে নন্দন দাঁড়িয়ে আছে, এটা ঠিকই এটা সত্যজিৎ রায়ের উৎসাহে হয়েছিল, কিন্তু এই ইমপ্লিমেন্টেশনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য নিজের সর্বস্ব নিবেদন করেছেন। ওই বাড়িটা থাকবে, আসলে ওই বাড়িটা দেখলেই ওনাকে মনে পড়বে। বলতে গেলে রাজ্য রাজনীতিতে একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একাধারে ছিলেন কবি, নাট্যকার ও লেখক। বহু আন্তর্জাতিক সাহিত্যকর্ম তিনি বাংলায় অনুবাদ করেছেন, যেমন বার্টোল্ট ব্রেক্টের একটি কবিতা যার নাম দিয়েছিলেন লেখাপড়ার জয়গান। তাতে লিখেছিলেন, শেখো, যে মানুষ আশ্রমে আছো শেখো, যে মানুষ জেলখানায় আছো শেখো, ঘরের বউ রান্নাঘরে আছো শেখো, বয়স যার ৬০ বিদ্যালয় খোঁজো, যারা ঘর ছাড়া তীক্ষ্ণ করো উপহাস, যারা ভয়ে ভীত ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার, নেতৃত্ব নিতে হবে তোমাকেই। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ, নিবেদিত প্রাণ কমিউনিস্ট হিসাবে অনাড়ম্বর জীবন যাপন করেছিলেন, যা সব রাজনীতিবিদের কাছেই আদর্শ স্বরূপ। তাঁর মৃত্যুতে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে সৃষ্টি হল এক অপূরণীয় শূন্যতার। শুনলেন সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আকাশবাণী, কলকাতা।